ষষ্ঠ শ্রেণীর ছাত্রীরা, তোমাদেরকে বাংলা ক্লাসে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বাংলা টেক্সট বই থেকে নতুন একটা প্রবন্ধে চলে যাব। তার নাম হচ্ছে একটি নমস্কার। একটি নমস্কারে। লেখক হলেন শৈলেশ দে। প্রথমে আমরা লেখক সম্পর্কে একটু জেনে নিই। লেখকের জন্ম 1918 খ্রিস্টাব্দের 15 ফেব্রুয়ারি বাংলাদেশের বিক্রমপুরে। প্রথম জীবনে ঢাকা বেতার কেন্দ্রের সঙ্গীত শিল্পী রূপে ওনার আত্মপ্রকাশ হয়। দেশ ভাগের পর হাতে তুলে নেন কলম, অর্থাৎ কলম তখন ওনার অস্ত্র। বাঙালি তথা ভারতবাসীর স্বাধীনতা সংগ্রামের রক্ত ঝরা দিনগুলোর কথা ও স্বাধীনতা বেদি মূলে যারা প্রাণ দিয়েছেন সেই সব শহীদের কথা তিনি লিখেছেন অত্যন্ত দরদ আর শ্রদ্ধার সাথে, যারা দেশের জন্য নিজেদের আত্মোৎসর্গ করেছেন। তাদের কথা উনি ওনার কলমের মাধ্যমে তুলে ধরেছেন, বা ওনার বিভিন্ন লেখা দিয়ে উনি তাদের কথা অত্যন্ত শ্রদ্ধার সাথে তুলে ধরেছেন। রক্ত দিয়ে গড়া, ক্ষমা নেই, বিনয় বাদল দীনেশ, ফাঁসির মঞ্চ থেকে শপথ নিলাম, আমি সুভাষ বলছি, এই সমস্ত হলো তার উল্লেখযোগ্য গ্রন্থ। একটি নমস্কারে এই রচনাটি শহীদদের প্রতি ওনার যে শ্রদ্ধা, শহীদদের প্রতি ওনার যে অক্ষয় স্মৃতি ভক্তি, তার অর্থ উনি এই লেখার মধ্য দিয়ে বা এই রচনার মধ্য দিয়ে উনি তুলে ধরেছেন। এই গল্পের যে বিষয়বস্তু, আমরা প্রথমেই আমি বলেছি যে ভারতের যে মুক্তি সংগ্রাম, সেই মুক্তি সংগ্রাম এবং তার যারা সংগ্রামী সেই সংক্রান্ত এই রচনাটি। ভারতের মুক্তি সংগ্রামের ইতিহাসে বহু শহীদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। সেখানে ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, এই সমস্ত মহান যে বিপ্লবী তাদের কথা রয়েছে। লেখক এই যে গল্পটি, এটা এর মধ্যে দিয়ে এমন একজন শহীদের নাম তুলে ধরেছেন যার নাম আমাদের কাছে অপরিচিত। সেই অপরিচিত মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে চেয়েছেন লেখক তার এই গল্পের মধ্য দিয়ে। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার যখন লুণ্ঠন হয়, তখন এই যে বীর বিপ্লবীর কথায় গল্পে রয়েছে, ওনার অবদান ছিল কিন্তু অপরিসীম। সেই বীর বিপ্লবীর নাম হলো স্বদেশ রায়। এই গল্পে সেই মৃত্যুঞ্জয়ী বীর শহীদের যে আত্মবলিদান, সেই কথা তুলে ধরা হয়েছে বা সেই কথা লিপিবদ্ধ হয়েছে। আমরা এরপর চলে যাব মূল গল্পতে। একটি নমস্কার। লেখক হলেন শৈলেশ দে। ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন প্রমুখ পুণ্যাত্মা শহীদের আত্মদানের কাহিনী নিশ্চয়ই তোমরা শুনেছ। আমরা সকলে কম বেশি জানি এনাদের সম্পর্কে, এই যে মহান বিপ্লবীদের সম্পর্কে কম বেশি সকলেই আমরা জানি। তাহলে এখানে কিন্তু শেষ নয়। ইতিহাস যাদের মনে রাখেনি এমন শহীদের সংখ্যাও কিন্তু আমাদের দেশে কিছু কম নেই। স্বাধীনতা যে সংগ্রাম হয়েছিল, স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তারা কিন্তু নিজেদেরকে একেবারে উৎসর্গ করে দিয়েছেন দেশের জন্য। দেশ মায়ের হাত থেকে পরাধীনতা শৃঙ্খল মোচন করবেন বলে নিজেদেরকে উৎসর্গ করেছেন। এরকম কিন্তু অনেক মানুষ রয়েছে। এই প্রয়াস, এটা তো আর অল্প কিছু মানুষের প্রয়াসে হয়নি। এই যে স্বাধীনতা সংগ্রাম, দীর্ঘ 200 বছর যে অত্যাচার সহ্য করেছে ভারত মাতা,
সেই অত্যাচারের কবল থেকে বের করে আনতে বহু মানুষের অবদান রয়েছে। সেখানে কিছু মানুষ এমন রয়েছেন যাদের কথা কিন্তু ইতিহাস সেভাবে তুলে ধরেনি, কিন্তু তাদের অবদান কিন্তু অপরিসীম। সেই রকমই একজন অপরিচিত মানুষ যার সাথে পরিচয় করিয়ে দিতে চেয়েছেন লেখক শৈলেশ দেব এই গল্পের মধ্যে দিয়ে। দেখো, তারপরে বলছেন, এমনই একজন অনামী শহীদের কাহিনী আমি তুলে ধরতে চেষ্টা করব তোমাদের কাছে, যিনি কিন্তু সেভাবে খ্যাতি লাভ করতে পারেননি, অনামী, কিন্তু তার অবদান এই স্বাধীনতার মুক্তি সংগ্রামে অপরিসীম। তার নাম স্বদেশ রায়, চট্টগ্রামের স্বদেশ রায়। স্বদেশ কিন্তু কোনোদিনই বিপ্লবী দলে ছিলেন না, কোনো বৈপ্লবিক শিক্ষা বা ট্রেনিংও তার ছিল না। আসলে তিনি ছিলেন একজন সেতার শিল্পী। উনি ছিলেন সেতার শিল্পী, সেতার বাজাতে জানেন। আশা ছিল একদিন তিনি শিল্পী হিসাবে খ্যাতি অর্জন করবেন এনায়েত খাঁ সেতারের মতো, বিখ্যাত সেতার মাদক এনায়েত খাঁ, তার মতোই উনি খ্যাতি অর্জন করবেন, অর্থাৎ শৈল্পিক একটা মনোভাব ওনার মধ্যে ছিল। কিন্তু মানুষ ভাবে এক আর হয় এক, তাই সেতার রেখে তিনিও ঝাঁপিয়ে পড়েছিলেন দুর্বার সংগ্রামে। তারিখটা ছিল 1930 সালের 18 এপ্রিল। রাত তখন ঠিক 10টা। খাওয়া দাওয়া শেষ করে স্বদেশ তন্ময় হয়ে ডুবে রয়েছেন তার সেতারের মধ্যে, অর্থাৎ তিনি সেতার বাজানোই মগ্ন ছিলেন। সেই সময় সহসা কানে এলো দুরাগত বহু কণ্ঠের জয়ধ্বনি, বন্দে মাতারাম, ইনকিলাব জিন্দাবাদ, ব্রিটিশ সাম্রাজ্যবাদ নিপাত যাক। বাজাতে বাজাতে হঠাৎ থেমে গেলেন স্বদেশ। এত রাতে কিসের এই জয়ধ্বনি, কি ব্যাপার? বেশ বোঝায় যে শহরে কিছু একটা ঘটেছে। কদিন ধরেই তিনি লক্ষ্য করেছেন রজত, বিধু, আনন্দ প্রমুখ বন্ধুদের মধ্যে কিসের যেন একটা চাপা চঞ্চলতা। এ নিয়ে অনেক প্রশ্ন তিনি করেছেন বন্ধুদের, কিন্তু কোনো সদুত্তর মেলেনি। সবাই কেমন যেন পাশ কাটিয়ে গেছে তার প্রশ্ন শুনে। তবে কি ওরাই এখন জয়ধ্বনি দিচ্ছে সমবেত কণ্ঠে? এইসব বিভিন্ন প্রশ্ন ওনার মনের মধ্যে ভেসে উঠতে লাগলো। সেতার রেখে তাড়াতাড়ি বেরিয়ে গেলেন স্বদেশ। কে জানতো যে এই যাওয়াই তার শেষ যাওয়া, এই জীবনে আর কোনোদিনই ঘরে ফেরা হবে না স্বদেশের। ওদিকে তখন ঐতিহাসিক যুব বিদ্রোহ শুরু হয়ে গেছে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে। আমরা শুনেছি মাস্টারদা সূর্য সেনের নাম, ওনার যে অবদান আমরা শুনেছি, ওনার বিভিন্ন যে দেশের জন্য দেশাত্মবোধক কাজ, দেশাত্মমূলক যে সমস্ত কাজ, তার কথা আমরা শুনেছি। বিপ্লবীরা পুলিশ, আর্মারি, অক্সিলারি ফোর্স, অস্ত্রাগার সব দখল করে নিয়েছেন। বলছে বিপ্লবীরা পুলিশ, আর্মারি, অক্সিলিয়ারি ফোর্স, অস্ত্রাগার সব দখল করে নিয়েছেন একে একে। তারপরেই তারা আর্মারির চারপাশে পজিশন নিয়েছেন গুলি ভর্তি রাইফেল নিয়ে। মাস্টার তার কড়া নির্দেশ, কাউকে এখন আসতে দেবেন না আর্মারির আশেপাশে। আদেশ অমান্য করলে গুলি করবে। হঠাৎ এক সময় চমকে উঠলেন বিপ্লবী রক্ষী বাহিনী। সাদা পোশাক গায়ে কে যেন এগিয়ে আসছে আর্মারির দিকে। শত্রুপক্ষের কেউ নয় তো? হু কামস দেয়ার? সতর্কবাণী শোনা গেল। বিপ্লবী রক্ষী বাহিনীর কণ্ঠে, জবাব দাও, নইলে এক্ষুনি গুলি করব। না না, গুলি করবেন না, জবাব এলো অন্ধকারের বুক চিরে। আমি অচেনা কেউ নই, আমার নাম স্বদেশ রায়। স্বদেশ রায় নাম শুনেই এগিয়ে এলেন সর্বাধিনায়ক মাস্টারদা, সঙ্গে রজত, দেবু প্রমুখ স্বদেশের বন্ধু দল। কেন এখানে এসেছো? কঠোর স্বরে বললেন মাস্টারদা। শিগগির বাড়ি ফিরে যাও এখান থেকে। না, আমি যাব না। একটা বিষাদ কাতরতা ছলছলিয়ে ওঠে স্বদেশের কণ্ঠে। যাবে না? মাস্টারদা অবাক। বলে কি অবুঝ ছেলেরা, বলে কি এই অবুঝ ছেলেটা? আমি আমার বন্ধুদের ফেলে যাব না মাস্টারদা। ওরা দেশের জন্য প্রাণ দেবে আর আমি ওদের ফেলে ঘরে ফিরে যাব? তা হয় না। আমিও
এ সময়ে থাকতে চাই ওদের সঙ্গে। আপনি আমাকে অনুমতি দিন দয়া করে। তা কি করে সম্ভব? তুমি কোনো দলীয় সদস্য নও, কোনো রকম ট্রেনিংও তোমার নেই। এত কষ্ট তুমি সইবে কি করে? আমি পারবো, নিশ্চয়ই পারবো। তাছাড়া বন্দুক চালাতে আমি অভ্যস্ত। দাদার বন্দুক দিয়ে আমি অনেক শিকার করেছি। শুধু একবার অনুমতি দিয়ে দেখুন যে আমি পারি কিনা। কথা দিচ্ছি, দরকার হলে প্রাণ দেব, তবু শত্রুর কাছে মাথা হেঁট করবো না। আপনার পা ছুঁয়ে শপথ করে বলছি। মাস্টারদাকে বলছেন স্বদেশরা। উনি ফিরে যেতে চাইছেন না। এক মুহূর্ত ভাবলেন মাস্টারদা, তারপর বললেন, ঠিক আছে, তুমি থাকো। ওনার যেহেতু কোনো ট্রেনিং নেই, সেহেতু উনি কোনো দলীয় সদস্যও নন, সেহেতু মাস্টারদা তাকে ফিরিয়ে দিতে চাইছিলেন। কিন্তু স্বদেশরা কিছুতেই ফিরে যেতে রাজি নন। এই সংগ্রামে তিনিও সামিল হতে চান। আমি তোমাকে বিশ্বাস করি, আশা করি বিশ্বাসের মর্যাদা তুমি রাখবে। রজত, তোমার বন্ধুকে রাইফেল ও রিভলভার দিয়ে সাজিয়ে দাও। অনুমতি পেয়ে সে কি আনন্দ স্বদেশে, অর্থাৎ দেশের জন্য কিছু করতে পারবেন, এই আশা পেয়ে উনি ভীষণ খুশি, ভীষণ আনন্দ। আসুক ইংরেজ, আসুক তার পুলিশ বা মিলিটারি। এতদিন শুধু সেতারের খেলা দেখিয়েছি, এবার দেখাবো রাইফেলের খেলা। বুঝিয়ে দেব যে শিল্পী শুধু সেতারই বাজাতে পারে না, দেশের জন্য প্রাণ দিতেও পারে। আলমারি দখলের কাজ শেষ করে মাস্টারদা তার দলবল নিয়ে আশ্রয় নিলেন নিকটস্থ পাহাড়ে। সঙ্গে রইলেন সেই স্বদেশরা। 22শে এপ্রিল শুরু হলো ঐতিহাসিক জালালাবাদ পাহাড়ের যুদ্ধ। একদিকে মেশিন গান সহ ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল ও সুমা ভ্যালি রাইফেলস এর সেনাবাহিনী, অন্যদিকে 50-60 জন বিপ্লবী তরুণ। ভরসা তাদের স্বল্প পাল্লার রাইফেল মাত্র। একে একে 12 জন বিপ্লবী প্রাণ দিলেন। তবু আত্মসমর্পণ কিছুতেই নয়, বরং বেগতিক দেখে সেনাবাহিনীকেই শেষ পর্যন্ত পালাতে হলো রণক্ষেত্র ছিল। এইরকম আত্মোদ্যম মনোবল নিয়ে তারা রণক্ষেত্রে নেমেছিলেন। এমন ঘটনা সেদিন কল্পনারও বুঝি বাইরে ছিল। শশাবরা পৃথিবীর অধীশ্বর ইংরেজ রাজত্বে। শুধু যুদ্ধ শেষে সবাই নেমে এলেন পাহাড় থেকে। মাস্টারদার নির্দেশ, পুলিশের কাছে যারা সন্দেহ মুক্ত তারা সবাই বাড়ি ফিরে যাও সতর্কভাবে। বাকি সবাই আমার সঙ্গে চলো কোয়েপাড়ার গোপন আস্তানা। স্বদেশ সন্দেহ মুক্ত, তবু তিনি বাড়ি যেতে রাজি হলেন না। বন্ধুদের পরিত্যাগ করে তাই তারও ঠাঁই কোয়েপাড়ার সেই গোপন আস্তানা। বিপ্লবীদের লক্ষ্য তখন একটাই, আঘাতের বদলে আঘাত, মারের বদলে মার। তাই পাঁচুর মেয়ে সেই গোপন আস্তানা থেকে কয়েকজন যাত্রা করলেন পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণের উদ্দেশ্যে। পররাজ্যবাসী ইংরেজ শাসকদের বুঝিয়ে দিতে হবে যে বাংলার যুবশক্তি এখনো মরে যায়নি। দলে রইলেন মোট 6 জন। রজত সেন, দেবপ্রসাদ গুপ্ত, মনোরঞ্জন সেন, সুবোধ চৌধুরী, ফণীন্দ্র নন্দী এবং অন্য একজন। এই অন্য একজন হলেন স্বদেশরা, যিনি বন্ধুদের ছেড়ে থাকতে রাজি না। উনি কিছুতেই ছেড়ে যাবেন না। কার্যত তার সম্ভব হলো না। দেখা গেল ক্লাবের চারপাশে মিলিটারির কঠোর বেষ্টনী। তাই বাধ্য হয়ে সবাইকে ফিরে আসতে হলো ভারাক্রান্ত মনে। ততক্ষণে খবর পৌঁছে গেছে সদর দপ্তরে। কয়েকটি চিহ্নিত তরুণকে ঘোরাফেরা করতে দেখা গেছে সন্দেহজনকভাবে। অবিলম্বে চলে এসো পুলিশ ফোর্স নিয়ে, কুইক। ব্যাপারটা আঁচ করতে পেরে ততক্ষণে ওরা সাম্পান ভাসিয়ে দিয়েছে কর্ণফুলী নদীর জল। যে করে হোক ওপারে যেতেই হবে, নইলে কিছুতেই রেহাই পাওয়া যাবে না পুলিশের হাত থেকে। সঙ্গে সঙ্গে পুলিশ তৎপর হয়ে উঠল দ্রুতগামী একটা মোটর লঞ্চ নিয়ে। ওই যে ওরা পালাচ্ছে সাম্পানে করে, শিগগির লঞ্চের স্পিড বাড়িয়ে দাও, কিছুতেই ওদের পালাতে দেওয়া চলবে না। কিছুক্ষণের মধ্যে অসংখ্য মিলিটারি সহ ইনচার্জ আজিম খাঁ, ডিএসপি আসানুল্লাহ, ডিআইজি মিস্টার ভারওয়াল কর্নেল, জেলামিত, কুখ্যাত দারোগা ইত্যাদি সবাই পৌঁছে গেলেন নদীর ওপারে। যে করে হোক
দোষী ছেলেগুলিকে গ্রেপ্তার করতেই হবে। কিন্তু এ কি, কোথায় গেল ওরা? আশ্চর্য, কোথাও ওদের চিহ্ন নেই। শেষ পর্যন্ত সহজ সরল গ্রামবাসীদের মধ্যে প্রচার করা হলো অন্য কথা। তোমাদের গায়ে ডাকাত পড়েছে, শিগগির ওই ভদ্রবেশী ডাকাতদের ধরিয়ে দাও, অনেক টাকা পুরস্কার পাবে। এরকম একটা রটনা রটিয়ে দেওয়া হলো যাতে করে তাদেরকে ধরতে সুবিধা হয়। অনেকেই তৎপর হয়ে উঠল পুরস্কারের লোভে। স্বাভাবিক, পুরস্কার পাওয়ার নেশা রয়েছে গ্রামবাসীদের মধ্যে, সেজন্য তারা তৎপর হয়ে উঠল ধরিয়ে দেওয়ার জন্য। ওই যে ওরা ছুটে যাচ্ছে গায়ের সরু পথ দিয়ে কালারপুরের দিকে, চলো ভাই সব ওদের পিছনে। বোঝাতে চেষ্টা করলেন বিপ্লবী বৃন্দ, তোমরা ভুল করো না ভাই, আমরা ডাকাত নই, বিপ্লবী, দেশের মুক্তির জন্যই আমাদের এই সংগ্রাম। কেউ কান দিলেন না ওদের কথায়। অগত্যা গুলি বর্ষণ হয়। পথ ছেড়ে দাও, হয় পথ ছেড়ে দাও, নয়তো মৃত্যু। কোনটা চাও বলো? তবু কোনো সুরা হলো না। অচেনা অজানা জায়গা, তদুপরি সন্ধ্যায় ঘুটঘুটে অন্ধকার। তাই প্রথমে ধরা পড়ে গেলেন ফণীন্দ্র নন্দী, তারপর সুবোধ চৌধুরী। বাকি চারজন যুদ্ধা গায়ে ঢুকে পড়লেন গুলির মুখে পথ পরিষ্কার করে। তন্ন তন্ন করে খুঁজতে লাগলো পুলিশ ও সামরিক বাহিনী। বাকি চারজন গেল কোথায়? নিশ্চয়ই কাছাকাছি কোথায় রয়েছে আত্মগোপন করে। যে করে হোক ওদের সন্ধান পেতেই হবে। পুলিশ একেবারে উঠে পড়ে লেগেছে তাদের ধরার জন্য। সন্ধান পাওয়া গেল পরদিন ভোরে একটা সর বনের মধ্যে। সঙ্গে সঙ্গে শোনা গেল পুলিশ বাহিনীর সাংকেতিক বাঁশি। আসামিদের সন্ধান মিলেছে, সবাই প্রস্তুত হও, লড়াই আসন্ন। বেষ্টনী ছোট হয়ে এলো ক্রমশ। রাইফেল ও মেশিন গান নিয়ে সামরিক বাহিনী বুকে হেঁটে এগোতে লাগলো একটু একটু করে, যেন রীতিমতো একটা যুদ্ধক্ষেত্র আর কি। সর্বনী রজত, মনোরঞ্জন, দেবপ্রসাদ আর স্বদেশ রায়। বুকে দুর্বার সাহস, চোখে দিগন্ত সীমার মতো উন্মুক্ত স্বচ্ছ দৃষ্টি, হাতে উদ্যত রিভলভার। সামরিক বাহিনীর বিরাট আয়োজনের তুলনায় তাদের শক্তি খুবই সীমিত। তাই বলে সাম্রাজ্যবাদী শক্তির কাছে কোনো রকমই মাথা হেঁট করা চলবে না। প্রাণ যায় তো যাক, তবু আত্মসমর্পণ করে চট্টগ্রামের গৌরবময় ইতিহাসকে তারা কলঙ্কিত হতে দিতে রাজি নয়। এই রকমই আত্মবল, মনোবল থাকে বিপ্লবীদের। ডিআইজি ভার্মারের নির্দেশে চোঙা মুখে দিয়ে শেষ আদেশ জানালেন হেমদারোগা, হাতের অস্ত্র ফেলে দাও, নয়তো মৃত্যু অনিবার্য। জবাব এলো সর্পণ থেকে, আমরা বাঘা যতীনের মতো সম্মুখ সমরে লড়াই করে প্রাণ দেব, তবু কিছুতেই আত্মসমর্পণ করব না বিদেশি শক্তির কাছে। বলতে না বলতেই এক ঝাঁপ গুলি ছুটে এলো সর্বণ থেকে। এদিক থেকে প্রত্যুত্তর দিল পুলিশ ও মিলিটারি বাহিনীর শক্তিশালী রাইফেল। বিরাট সামরিক শক্তির কাছে সামান্য চারটে রিভলভার আর কতক্ষণ? তাই কিছুক্ষণের মধ্যেই লড়াই শেষ। দেখা গেল কেউ বেঁচে নেই। রজত, মনোরঞ্জন, দেবপ্রসাদ আর স্বদেশ, চারজনই চিরনিদ্রায় ঢলে পড়েছেন প্রশান্ত চিত্তে। দরকার হলে প্রাণ দেব, তবু শত্রুর কাছে মাথা হেঁট করব না। স্বদেশ তার কথা রেখেছেন। নিজের জীবন দিয়েই তিনি প্রমাণ করে গেছেন যে শিল্পী শুধু সেতার বাজাতেই পারে না, দেশের জন্য প্রাণ দিতেও পারে। যা তিনি বলেছেন তা তিনি করেও দেখিয়েছেন। তিনি একজন শিল্পী ছিলেন, কিন্তু স্বদেশ প্রেম, দেশের প্রতি তার যে ভালোবাসা কতটা সুগভীর, কতটা মনোবল, কতটা উদ্যম নিয়ে তিনি নিজেকে সঁপে দিয়েছেন দেশ মায়ের চরণে। কিরকম অদম্য মনোবল দেখো! প্রতিটা মুহূর্তে তিনি এই স্বদেশীদের সাথে ছিলেন, বিপ্লবীদের সাথে। কোনো সময় তিনি পিছু হাঁটেননি, একেবারে শেষ পর্যন্ত নিজের প্রাণ দিলেন দেশের জন্য। সেই দেখো এই মহান বিপ্লবীর আত্মবলিদানের যে কথা, গৌরব কথা, তাই কিন্তু লেখক শৈলেশ দে তুলে ধরেছেন এই গল্পের মধ্যে। তোমরা খুব ভালো করে গল্পটা পড়বে। এই গল্পের শেষের দিকে বেশ কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো তোমরা করে নেবে। আমি একটু কিছু জটিল শব্দের অর্থগুলো আলোচনা করে নিচ্ছি। অনামী অর্থাৎ যার নাম যশ নেই বা যিনি অখ্যাত তাকে অনামী বলা হয়। দুর্বার অর্থাৎ যাকে রোধ করা কঠিন। দূরাগত অর্থাৎ দূর থেকে আগত।
সমবেত মানে একত্রিত, পজিশন অর্থাৎ স্থান বা জায়গা, সসাগরা মানে সমগ্র, সসাগর অর্থাৎ সমগ্র, অধীশ্বর অর্থাৎ রাজা, আস্তানা থাকবার জায়গা বা আশ্রয়স্থলকে বলা হয় আস্তানা, বেষ্টনী মানে ঘিরে থাকা বা বলয় যেটা তাকে বলা হয় বেষ্টনী, সাম্পান মানে ছোট নৌকা বিশেষ তাকে সাম্পান বলা। তাহলে এই গেল গল্পটা, খুব ভালো করে তোমরা বেশ কয়েকবার পড়ে নেবে এবং শেষের দিকে কিছু প্রশ্ন রয়েছে, কিছু গ্রামাটিক্যাল কোয়েশ্চেনও রয়েছে, দেখবে খুব ভালো করে প্রত্যেকে এগুলো তৈরি হবে, ভালো করে পড়বে। আজকে এই পর্যন্তই, পরের দিন পরের যে গল্প বা প্রবন্ধ রয়েছে সেই নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।